এই মমিন মাহিন রফিকুল, এই শালা তোরা আমাকে দাওয়াত দিয়ে আরে কই গেছস? আমি তোর চরে চলে আসছি। সুপ্রিয় দর্শক, আমি আজকে চলে আসছি আমার জন্মভূমি গাইবান্ধা ডিস্ট্রিক্টের সাগাটা উপজেলায়। আর এই আমার জন্মভূমি সম্পূর্ণ নদীর মধ্যে। এই দেখছেন একেবারে বিশাল একটা যমুনা নদী। আজকে আমি আমার জন্মভূমিতে যাব এবং আমার জন্মভূমির ভিতরে যে চর এলাকা আছে সেই চর এলাকার বসবাসের দৃশ্যগুলো দেখাবো, মানুষের করুণ কাহিনীগুলো দেখাবো এবং আমাদের যে যাতায়াতের ওয়ে সেই ওয়েগুলো দেখাবো। আর বিশেষ করে পাখির চোখে আজকে আমি আমার এই জন্মভূমি যে চর আছে সেই চরটার ভিউ দেখাবো। চলুন আজকে ফার্স্ট টাইমে আমরা নৌকাতে উঠবো। আর এটাই হচ্ছে আমাদের চলাচলের মূল যে হচ্ছে যে বহন, সেই বহন হচ্ছে নৌকা। আর ওই দিকে আমাদেরকে দেখো, ওই দিকে হচ্ছে যে চর, সম্পূর্ণ চর। আর এইটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যে যমুনা নদী। আর এই নদীর ভিতরেই কিন্তু আমাদের বসবাস। আজকে আপনাদের সেখানে নিয়ে যাব, পাশাপাশি সেইখানকার যে বসবাস এবং মানুষের জীবনযাত্রা তুলে ধরবো। আচ্ছা, যখন ওই যে আপনাদের এখানে বন্যা হয়, নদী ভাঙ্গে, বাড়িঘর সরাইতে হয়, তখন কি কি সমস্যা হয় আপনাদের? আমাদের খুব সমস্যা হয়, পানির সমস্যা হয়, খাওয়া দাওয়ার দিকে সমস্যা হয়। আচ্ছা, তারপরে আপনার চলাফেরার সমস্যা হয়, এই আর কি হয়। তখন কি করেন আপনারা? তখন ওই যে টানাটানি করি, থাকার জায়গা উঁচু করা লাগে, খাটকুট আপনার বাঁশ দিয়ে উঁচা করা লাগে, তারপর থাকা লাগে, মাছা বানানো থাকা লাগে। আর কি সমস্যা? তারপরে মনে করেন গরু বাছুরের খাদ্য সমস্যা হয়, বিভিন্ন ধরনের হাইসাল টাইসালের সমস্যা হয়, রান্না বান্না থেকে সমস্যা, খাবার পানি থেকে সমস্যা হয়, খাবার পানির সমস্যা। এগুলা হচ্ছে যে যখন বন্যা হয় তখন কি বাহিরের কিছু অনুদান আসে না, ত্রাণ আসে না? আসে কম, অনেক কম। কেউ পায় তাই তো? আচ্ছা, তার মানে এই যুদ্ধের মধ্যেই আপনারা বেঁচে আছি। আর তার তবুও তো শুকরিয়া নাকি? হ্যাঁ, তাও ইনশাআল্লাহ শুকরিয়া। তবু আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে যাদের রাখে সেভাবে আমরা হচ্ছে চলি, তাই তো? আপনার বাসা কি চরের মধ্যে? নদী এবার ভাঙবে, বাড়ি ভাঙবে? আর বছর নিয়ে আর কি ভাঙ্গা টান দিছি। গত বছরে টানছে? কত বছর টানছে। এবারে কি ভাঙা টাঙ্গা লাগবে নাকি? এবার ইনশাআল্লাহ আর কি ভাঙ্গা টাঙ্গা লাগবে না। বাড়িতে পানি উঠছে? বাড়ির চতুর্থ সাইডেই পানি। আপনার বাড়িতে পানি উঠছে? না, ওঠে নাই, একই জায়গায় ওঠে নাই, কিন্তু আরেকটু পানি বাড়লে উঠবে। পানি বাড়লেই উঠবে। আর পানি বাড়লেই উঠলেই কি নদী ভাঙবে নাকি? বাড়িঘর ভাঙবে না, আমাদের বাড়ি এবার ভাঙবে না। এবার ভাঙবে না, তাই না? যাক আলহামদুলিল্লাহ। কতদিন হলো বাড়ি এখানে করছে? এই দিনেই গেছি, গেল গেছি। তার মানে 1 বছর হয়েছে। দেখা যায় কোনো কোনো সময় তো বছরে 2-3 বার ভাঙা লাগে। এইখানে আসছিলাম, এই জায়গায় আসছিলাম, এখানে 1 বছরে 3 টানা দিছি। 3 বার? 1 বছরে 3 বার 3 টানা দিছি। ওরে আল্লাহ, কি করে সম্ভব? 3 টানা দিছি 1 বছরে। এই হলো সেই চর। এই হলো সেই চর যে চরে মনে করেন যে বছরে 6 বার করে বাড়ি ভাঙে, তাই না? 6 বার করে বাড়ি ভাঙে, 6 বার করে বাড়ি অন্য জায়গায় তোলে। তার মানে বোঝেন যে আমরা চরের মানুষ কত কষ্ট করে আমরা এই চরের ভিতরে বসবাস করি। আপনারা তো অনেক কষ্টে থাকেন, কষ্টের মাঝে কিন্তু অনেক সুখ আছে। সুখগুলা খালি কষ্টই করতেছেন, খালি কষ্টই শুনবে, সুখ শোনাবেন না আপনি? মরিচের আবাদ করি, ভুট্টার আবাদ করি, আপনার গমের আবাদ করি, পেঁয়াজের আবাদ করি, সুখ নাই। ওটাতে অনেক কিছু আয় হয়। আচ্ছা, ওইটাই আঙ্গুর সুখ। তার মানে চরের মধ্যে 12 মাসে 13 খন্দ। একটা কথা আছে না, 12 মাসে 13 খন্দ, এরকম, তাই না? 12 মাসে 13 না
এক বিঘা জমি যদি হাইব্রিড মরিচ করি এমনও সময় হয় যে দাম বেশি হলে 2 লাখ টাকা 3 লাখ টাকা বাইস হয় তাই নাকি? শুকনা ও বলে কি হবে? আমি কি সত্য বলছি না সেটাই কিন্তু আমাদের করতেছি কষ্টটাই বেশি, সুখের থেকে তো কষ্ট বেশি। সুখ হচ্ছে আমাদের কষ্ট বেশি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা কষ্ট স্বীকার করি চরে যখন বাড়ি টানা লাগে তখন এই যে সুখের কথা সব ভুলে যায়। হ্যাঁ, 1 লাখ টাকা খরচ হয়। এই খরচ যেটা লাভ হয় সেটা বাড়ি ভাঙতি সেটা বাড়ি ভাঙতেই শেষ হয়ে যায়। আয় শেষ হয়। আয় শেষ হয়ে যায়। কিন্তু ওইটা আমরা মনে করি না। তখন আর ওটা মনে থাকে না, তাই না? যে আমরা যে বিয়ের মধ্যে যা পারি না, টাকা নাই, অত ম্যানেজ করে টাকা নিতে পারি না, বাড়ি ঘর করায়নি, সেই জন্য চরের মধ্যেই বাসা লাগে। হ্যাঁ, বুঝতে পারছি। নদীর ভিতরে এই যে এই যে, ওইগুলা আবার টানা লাগবে। টানা লাগবে, এই ঈদের পরেই টানা লাগবে। ঈদের পরে টানা লাগবে, হ্যাঁ তো মুশকিল ব্যাপার। আচ্ছা, যাই হোক, এরকম করেই আমরা চরের মানুষ কিন্তু বসবাস করে আসতেছি। আচ্ছা, যাই হোক, পাশাপাশি যে শুধুমাত্র মানুষের এই যে ভাঙ্গন, তারপরে থাকা, বন্যা যে ক্ষতিগুলো হচ্ছে, সেই ক্ষতিই শুধু হচ্ছে না চরের মানুষের, এখানে যারা কোমলবতী ছাত্রছাত্রীরা আছে তাদেরও কিন্তু পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। তো চলুন আমরা একটু একটা স্টুডেন্টের সাথে কথা বলি যে আসলে তাদের পড়াশোনার কি ক্ষতি হয়, এটা আমরা একটু জেনে আসি। ছোট ভাই, ভালো আছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 9-এ। তোমার বাসা কি এই চরের ভিতরে? তোমরা তাহলে কিভাবে পড়াশোনা করো? তোমাদের কি কি ক্ষতি হয় এই চরের মধ্যে থেকে? স্কুল আছে, কারণ পড়াশোনা তেমন একটা হয় না আর কি, নদী ভাঙে, সে কারণে তেমন একটা পড়াশোনা করতে পারি। আর বন্যার সময় যে যাতায়াতের নৌকা সিরিয়াল হয় না, হয়তো ক্লাস হলো 10টায়, নৌকা পায় 12টা 1টায়, তখন এসে কি ক্লাস হবে? ফের আবার রাত্রে ক্লাস করে বিকেল যখন 4টায় ছুটি হয় তখন দেখা যায় নৌকাই পায় না, 8টা 9টা, তখন এই গিরে আর আসতেই পায় না, এবং কি সিরিয়াল নৌকা পায়ই না কত। বুঝতে পারছি। এই সেক্ষেত্রে জন্য তোমরা কি বাইরে থেকে পড়াশোনা করো এরকম কিছু? বাইরে থেকে পড়াশোনা করি, কারণ ওই রকম ভাবে হয় না, কারণ এমন টাইম আছে 10টার সময় 9টার সময় যা লাগে নৌকা ধরতে পারি না, 11টা বাজে যায়, এখন স্কুলও যাইতে পারি না। দেখা যায় যে এরা তো হয়তো কার অর্থ দিকে তো সংকট আছে, সে বাইরে দিলি মেসে থিলি চাউল দেয় নাকি, পড়াশোনার টাকা দেওয়া লাগে, পারে না, অনেক খরচ ব্যয়বহুল। অনেক প্রায় পারে না, সেই জন্য সেটা এখন বাধ্য করে দেওয়া যায় যে পড়া বাদ দিয়ে এখন রাজমিস্ত্রি কামে যায়, নইলে কিষান দিবে যায়, এইরকম সংকষ্ট বেড়ে গেছে। লেখাপড়া তো সবারই সেই জন্য হয় না, আর যার ভালো শত চলা আছে তারা হয়তো বাইরে থেকে পড়াশোনা করছে। কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু এটা সবার ক্ষেত্রে হয় না, আর না হওয়ার কারণে যারা স্কুল প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক না থাকার কারণে তাদের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে, তাই না? আপনি হবে কেমনে? এই যেমন শিক্ষকরা এসে যদি 10টার সময় এসে দেখা যায় নৌকা নেই, 12টা 1টা মতো বয়স থেকে ওখান থেকে ক্লাস নিয়ে চলে যায়, ক্লাসে এখন ওইটাই হবে, এখন স্কুলে আসতে পারে না, ওদের তো দোষ নাই, যোগাযোগ খারাপ, সংযোগ খারাপ। আর দেখা যায় যদি স্কুলে যায়, এই দেখা গেল 4টা ছুটি হবে, 1টার সময় নৌকা চালবে, এই দৌড়াদৌড়ি গেছে, একটা নৌকা ধরে, আর 3 ঘন্টায় ফ্রি করা নেই, 1 ঘন্টা আপনি কি ক্লাস নেবে? তার মানে এত প্রচুর সমস্যার মধ্যে দিয়ে আসলে এদের পড়াশোনার অগ্রগতিটাও কিন্তু থমকে যাচ্ছে, তাই না? জি, পড়াশোনাটাও তোমাদের অনেক চরের ভিতরে এরকম সমস্যার ভিতরে মনে করেন পড়াশোনা তেমন একটা হইতেছে না। অনেক কথা বললাম, এখানে নামান একদম। আপনারা কি এখানে নামবেন? হ্যাঁ, এখানে এই দেখেন অবস্থাটা, এই দেখেন, এটা কিন্তু আমরা শাখাটা, ওদিকে হচ্ছে শাখাটা, ওখান থেকে আমরা কিন্তু একটা চরের মধ্যে আসছি। এটা চরের নাম কি? গুয়াবাড়ি চর। ওই যে আসলাম যেখান থেকে, ওইটা হচ্ছে শাখাটা থেকে আমরা কিন্তু মোটামুটি নৌকা পথে এই যে একটা চর আছে, এটা হচ্ছে গোয়াবাড়ির চর, সেই চরে চলে আসছি। এখন এখানে যারা বসবাস করে, যারা হচ্ছে যে শহরে গেছিল, তারা কিন্তু হচ্ছে যে এখান থেকে নেমে পড়ছে, নৌকা থেকে নেমে পড়ে তারা তাদের গন্তব্যস্থলে যাচ্ছে। এইটা একটা স্টেজ, এখান থেকে আরও বিভিন্ন চর আছে, এই যাত্রীগুলো দেখতে পাচ্ছেন, যারা যে চরে যাবে তারা কিন্তু সেই চরেই নেমে পড়বে নৌকা দিয়ে। আর এইখানকার মেইন বহন হচ্ছে যে আমাদের নৌকা। আর দেখতে পাচ্ছেন অলরেডি প্রথম স্টেজে চলে গেল, সবাই নেমে গেল, এখন কিন্তু নৌকা আবার ছেড়ে দিয়েছে। আমরা যাবো হচ্ছে যে গুয়াবাড়ির চরে, ওই দিক দিয়ে নৌকা ঘুরে 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 ওই পাশে যাবে, ওইখানে গিয়ে আমরা নামবো। তো এখানে গিয়ে নামা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমরা কিন্তু চরের মধ্যে চলে আসছি, দেখছেন
এই দেখেন আশেপাশে কিন্তু কোনো প্রকার যানবাহন নাই, রিক্সা নাই, ভ্যান নাই, অটো নাই, খালি কাঁচা রাস্তা, খালি কাঁচা রাস্তা। আর হচ্ছে নদীর মধ্যে খালি নৌকা আর নৌকা। দেখেন এই যে রাস্তাঘাট, আর হচ্ছে যে এই যে ঘর বাড়িগুলা দেখেন, দেখছেন? একটা হচ্ছে যে আমাদের চর, যে জায়গা চরের মধ্যে এইখানে দোকানও আছে পুস্কি করে। কি খবর রে? আচ্ছা আমরা এদিকে যাব, এদিকে গিয়ে হচ্ছে যে সামনে ঈদের জন্য মাঠ সাজানো হচ্ছে, সেই মাঠের দৃশ্যটা দেখাবো এবং পাশাপাশি আমাদের এই চরটা আপনাদের আজকে পাখির চোখে দেখাবো।